নমস্কার, আমি অভিক এবং আপনারা শুনছেন তাহান টেলস অফ বেঙ্গলের নতুন নিবেদন। বাংলা সাহিত্যে এক নতুন কাকাবাবু ও ভাইপো জুটি নীলকান্ত ব্যানার্জি এবং অনিন্দর ইতিহাস আশ্রিত এই অ্যাডভেঞ্চার গল্পটি লিখেছেন আমাদেরই শুভাকাঙ্ক্ষী শ্রী অভিক পোদ্দার। নিজের কর্মজীবনের দায়িত্বের পাশাপাশি অভিকবাবু ভারতবর্ষের অর্থনৈতিক আবহাওয়া নিয়ে যে চর্চাটি করছেন তার পরিণতি আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি তার ট্রামলাইন প্রকাশনী থেকে লেখা বই স্ক্যাম ইন্ডিয়ার জনপ্রিয়তাতে। এবং এই মুহূর্তে এদেশের সাধারণতন্ত্রের প্রয়োজনীয় শিক্ষাগুলির মধ্যে যা প্রথম দরকার তা হল ইকোনমিক লিটারেসি। সেজন্য এগুলো পড়া আবশ্যিক। বইয়ের লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। শুরু হচ্ছে শ্রী অভিক পোদ্দারের কলমে যক্ষপুরীর কালসাপ। সকাল থেকে বাইরে গুমোট মেঘের ছড়াছড়ি। কিছুক্ষণ আগেই ঝিরিঝিরি দু এক ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়েছিল। বেলা প্রায় 12টা নাগাদ চিঠিটা ডাকে এলো। চিঠিটা হাতে নিয়ে খামের ওপরের নামটা দেখে যার পর নাই বিস্মিত হলাম। তারপর খাম খুলে বার দুয়েক লেখা অক্ষরগুলোর ওপর ভালোভাবে চোখ বোলালাম। নীলকান্ত বাড়ুজ্যের নাম শুধু এদেশ কেন, বাইরের দেশেও ইতিহাস গবেষক হিসেবে তার বহুল পরিচিতি। কাকু বলে বলছি না, মানুষটা সত্যিই খুব দৃঢ় চরিত্রের, নিরহংকারী, মাঝারি উচ্চতা, মেদ মুক্ত ঝরঝরে শরীর, শক্ত বপু, আর এমন তুখোর বুদ্ধিমান লোক আদতেই বিরল। বয়স এই গেল আশ্বিনে সবে 40-এর কোঠায় পড়েছে। অকৃতদার আর ভবঘুরে হওয়ার দরুন বছরের বেশিরভাগ সময়টাই তিনি বাইরের নানা দেশে কনফারেন্সে যোগ দেন, আর তার সেই সব বক্তৃতায় উঠে আসে নানান সব অজানা তথ্য, যা ইতিহাসবিদদের কাছে অত্যন্ত দুর্লভ। তাই দেশ বিদেশের নানা সভায় আমন্ত্রণের অনুরোধ যেন শেষই হয় না। সেই বছরখানেক আগে আমার জন্মদিনের ঠিক আগের দিন হঠাৎ করেই যেন তিনি কোথা থেকে উদয় হলেন। তারপর খান দশেক বই উপহার দিয়ে পরদিনই ফিরে গেলেন ডুয়ার্সের বাংলোয়। তারপর থেকে কোনো খোঁজ খবর মেলেনি। এমন পাগলপাড়া লোক এ বংশে আর একটিও নেই। তবে সেই ধারাটা কিছুটা হলেও আমার মধ্যে সঞ্চালিত হয়েছে। যেমন কাকা তেমনি ভাইপো। যাই হোক, খামের ওপর টাইপ অক্ষরে লেখা আমার নাম অনিন্দ বাড়ুজ্যে, পাশে বেশ বড় করে মার্কার পেনে লেখা আর্জেন্ট। এই ব্যাপারটা দেখে বেশ হতচকিত হলাম, কেননা এর আগে যত চিঠি পেয়েছি এমনটা আর কোথাও ছিল না। কৌতূহল চেপে রাখতে না পেরে প্রায় এক নিঃশ্বাসে চিঠিটার আগা মাথা বার দুয়েক পড়লাম। তারপর বিস্ময়ে ভাবতে লাগলাম আকাশ পাতাল। যা দেখছি সেই কথাগুলোকে বিশ্বাসই হচ্ছিল না যেন। কাকু এমনটা... দাঁড়ান, দুঢোক জল খেয়ে ব্যাপারটা বুঝিয়ে বলছি। চিঠিটা সারাংশ করলে যা দাঁড়ায় তা হল আগামী বুধবার অর্থাৎ পরশুদিন ডুয়ার্স থেকে নীলু কাকু ফিরছেন। তবে এই কলকাতার বাড়িতে নয়, সুদূর মুর্শিদাবাদে কোনো একটা বিশেষ গবেষণা বিষয়ক কাজে। এগুলো তো ওর কাছে মামুলি ব্যাপার, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এবারের ট্রিপে তিনি আমাকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন। তবে কেন বা কি বিষয়ে তিনি গবেষণা করতে চলেছেন সেসব ব্যাপারে চিঠিতে তেমন কিছু লেখা নেই। তাই চিঠিটা পড়ে খানিকক্ষণ থ মেরে বসে রইলাম। জুন 21, 1992 বেলা 11টা নাগাদ লালগোলা প্যাসেঞ্জারে মুর্শিদাবাদ পৌঁছেছি। হোটেলের ঠিকানা জানাই ছিল, তাই চিনতে খুব একটা অসুবিধে হলো না। পৌঁছেই দেখি সিগারেট হাতে নীলু কাকু হোটেলের লনে পায়চারি করছেন। দূর থেকে আমাকে দেখেই তড়িঘড়ি এগিয়ে এসে বললেন, কি অনিন্দবাবু, পথে কোনো অসুবিধা হয়নি তো? না, কি আর হবে। আমি চুলের পটি ঠিক করে বললাম। বেশ, চল তবে আগে কিছু খেয়ে নিবি। এতক্ষণে জার্নিতে নিশ্চয়ই পেটে ছুঁচো ডন বৈঠক মারছে। ছোট্ট একগাছা বাগান ঘেরা ছিমছাম সুন্দর হোটেল, একটু দূরেই গঙ্গা, পাশে হাজারদুয়ারি প্রাসাদ।
বঙ্গে ঐতিহাসিক স্থান হিসেবে এই মুর্শিদাবাদ বেশ জনপ্রিয়। একসময় নবাব বাদশাদের সমাগমে খুব মুখরিত হতো এই প্রদেশের আকাশ বাতাস। সেসব ভাবলে এখনো শিহরণ জাগে সারা শরীরে। লুচি আর সাদা আলুর তরকারি সহযোগে খাওয়া দাওয়া সারার পর চেয়ারে বসে নীলু কাকু একটা সিগারেট ধরালেন। তারপর মুখটা সিলিংয়ের দিকে তুলে চোখ বুজে ঘন ঘন ধোঁয়া ছাড়তে লাগলেন। কাকু, তুমি কখন এলে? কথা শুরু করার চালে জিজ্ঞেস করলাম। এই তো গতকাল সকালে। এ কি, তাহলে আমাকে আজ আসতে বললে যে? বিস্ময়ের ভাবটা আর চেপে রাখতে পারলাম না। কিছু জিনিস নিয়ে খুঁটিনাটি পরীক্ষা করার ছিল, তাই গতকালই সেসব সেরে ফেললাম। এবার শুধু উফ, ব্যাপারটা একটু খুলে বলবে? বাবা, ধৈর্য ধরো। এরকম করলে কিন্তু আমি এখনই ফিরে যাব বলে দিলাম। কথাটা বলে ওদিকে ফিরে গুম হয়ে বসে রইলাম, কারণ জানি এই ব্যাপারটায় একটু হলেও কাজ হবে। কাজ হলেও প্রায় সাথে সাথে। নীলু কাকু ব্যস্তভাবে বললেন, আরে বাবা, এত চোটপাট দেখানোর কি হলো, দাঁড়া বলছি। তারপর সিগারেটটায় শেষ টান মেরে ফিল্টারটা এক তুড়িতে জানলার বাইরে ফেলে দিলেন। বললেন, তার আগে তুই বল, পলাশির যুদ্ধ সম্পর্কে কি জানিস? সেই কবে ক্লাস 9-এ থাকাকালীন ইতিহাসে পলাশির যুদ্ধ সম্পর্কে কিছু তথ্য পেয়েছিলাম বটে, তবে এই বছরে সেসব গুলিয়ে গুবলেট হয়ে গেছে। অগত্যা খানিক মাথা চুলকে আমতা আমতা করে বললাম, ওই তো ইংরেজদের সাথে নবাব সিরাজদৌল্লার যুদ্ধ হয়, নবাবের সেনাপতি মির্জাফরের ষড়যন্ত্রে নবাব যুদ্ধে পরাজিত হন এবং সেই সাথে ইংরেজরা সিংহাসন দখল করে। কথাগুলো বলে মনে মনে বেশ গর্ব অনুভব করছিলাম। ব্যাস এটুকুই? নীলু কাকুর কথা বলার ধরন আর একটা বাক্যই ফুস করে বুকের ভেতরের সব হাওয়া বের করে দিল। চুপসে গিয়ে মুখ কাঁচুমাচু করে বসে রইলাম। গুমোট ভাবটা আরও খানিকক্ষণ চলার পর নীলু কাকুই মুখ খুললে, শোন মর্কট, সন 1757 23শে জুন পলাশির উন্মুক্ত আমবাগানে সংগঠিত হয় এক বিশাল যুদ্ধ, ইতিহাসে যা পলাশির যুদ্ধ নামে খ্যাত। যুদ্ধে অবতীর্ণ দুই পক্ষই বেশ শক্তিশালী। একদিকে বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিশাল বাহিনী, অপরদিকে রবার্ট ক্লাইভের নেতৃত্বে কৌশলী ইংরেজ বাহিনী। ইংরেজ বাহিনীর দখলে 1000 ইউরোপীয় সৈন্য, 2100 ভারতীয় সিপাহী, 100 বন্দুকবাজ, 9টি কামান। এসব সৈন্যদের পরিচালনার দায়িত্বে কর্নেল রবার্ট ক্লাইভ, মেজর কিলপ্যাট্রিক, মেজর গ্র্যান্ট, মেজর আইরি কুট, ক্যাপ্টেন গপ, ক্যাপ্টেন রিচার্ড নক্স। অন্যদিকে সিরাজ বাহিনীর দখলে প্রাথমিকভাবে 50,000 সৈন্য, 53টি কামান। এদের পরিচালনার ভার ন্যস্ত মোহনলাল, মীর মদন, মির্জাফর, রায়দুর্লভের ওপর। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর দেখা গেল সিরাজউদ্দৌলার ঘনিষ্ঠ সেনাপতি মির্জাফর রায়দুর্লভ বেঁকে বসেছে। ইতিমধ্যেই তারা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন রবার্ট ক্লাইভ, ঘসেটি বেগম, জগৎ শেঠ সহ প্রমুখ ব্যক্তিদের সাথে। সেই মতন তারা পুতুলের মতো সমস্ত যুদ্ধটা দাঁড়িয়ে দেখল। মাত্র 5000 সৈন্য নিয়ে বীর বিক্রমে যুদ্ধ করেও মীর মদন, মোহনলাল সেই যাত্রায় সিরাজকে রক্ষা করতে পারেননি। যুদ্ধে পরাজিত সিরাজকে বন্দি করে নিয়ে আসা হয় হাজারদুয়ারি মহলে, আর সেখানেই মির্জাফরের পুত্র মিরনের ছুরির আঘাতে তার মৃত্যু হয়। ইতিহাস এই বিশ্বাসঘাতকতা ক্ষমা করেনি ঠিকই, সময় দিয়েছে কঠিন শাস্তির পরোয়া। তবু বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার অবসানে বঙ্গে নেমে আসে এক কালো দিন, ইংরেজ শাসন, যা কিনা প্রায় 200 বছর কায়েম হয়। এই অবধি বলে তিনি একটু থামলেন। তারপর একটু হাঁপিয়ে আর একটা সিগারেট ধরিয়ে ফের বলে চললেন, তা এসব তো তোমরা সবই জানো, কিন্তু জগৎ শেঠের ব্যাপারে কতখানি জানো শুনি? হ্যাঁ, এইবারে মনে পড়েছে। জগৎ শেঠ ছিলেন বিশাল ধনী। আরে
আসল রাজা তো ওই ছিল, তাই না কাকু? কথাটা বলতে গিয়ে বেশ উত্তেজিতই হয়ে উঠেছিলাম। নীলু কাকু হাতের তালুখানা তুলে থামতে ইশারা করলেন, তারপর শান্ত গলায় গল্পটা শুরু করলেন। প্রথমেই বলি, জগৎ শেঠ কিন্তু কোনো নাম ছিল না। এটা ছিল এক বংশীয় উপাধি, যা বংশ পরম্পরায় সঞ্চালিত হয়। জগৎ শেঠ কথাটির অর্থ জগতের শেঠ, অর্থাৎ জগতের সব থেকে ধনী রাজন্য ব্যক্তি। পূর্বতন রাজন্য ফতে চাঁদ ইংরেজদের কাছ থেকে এই উপাধি লাভ করেন। তারপর থেকে এদের নানান বংশধর এই আসনে উপনীত হন। শোনা যায় সেই সময় ভারতবর্ষের 1/3 ধন নাকি তার ভাণ্ডারেই সঞ্চিত ছিল। এছাড়াও নানান ব্যবসা ও সুদ সংক্রান্ত আয়ে তিনি ছিলেন প্রভাব প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তি। খোদ সম্রাট নাকি তাকে খোসামত করতেন। আরও শোনা যায় তার গৃহেই নাকি গড়ে উঠেছিল সেই সময়কার বাংলার একমাত্র ট্যাক্সশাল। কিন্তু এর পরের ঘটনা কয়জনই বা জানে? কাকু স্তব্ধ হলেন। একই সাথে আমার মনের ভেতরের কৌতূহলটা যেন কয়েকশো গুণ বৃদ্ধি পেল। উত্তেজিত হয়ে বললাম, তারপর? কালের মহিমা একদিন সব শেষ হয়। সামান্য কিছু বংশ পরেই জগৎ শেঠদের সামাজিক প্রতিপত্তি লাটে ওঠে। এমনকি ওই যে ওখানেই দণ্ডায়মান ছিল এক সময়ের রাজকীয় বিশাল প্রাসাদ জগৎ শেঠের কুঠি, যা কিনা স্বয়ং মা গঙ্গা গ্রাস করেন তার অতল পাতালে। সেই সঙ্গে বিলীন হয় শত সহস্র রত্নরাজি, সোনা দানা সহ লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা। এইটুকু বলে সিগারেট হাতে নীলু কাকু উঠে দাঁড়ালেন। তারপর বাথরুমের দিকে চলে গেলেন। খাটের কোণে বসে আকাশ পাতাল চিন্তা করতে লাগলাম। এর সাথে ট্রিপের সম্পর্কটা যে ঠিক কি, সেটা কিছুতেই মাথায় ঢুকল না। নীলু কাকু এমনটাই করে, কিছুই ঠিক করে খোলসা করে বলতে চায় না। একটু পরে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে নীলু কাকু বাথরুম থেকে বেরিয়ে এলেন। তারপর কটন চেক শার্টটা গায়ে চড়িয়ে বললেন, কি অনিন্দবাবু, এখনও ওইসবই ভাবা হচ্ছে নাকি? আমি মাথা নেড়ে মনের ভাবটা বুঝিয়ে দিতেই নীলু কাকু ফের বললেন, একটু ধৈর্য ধর, বিকেল হলেই সবটা জানতে পারবি। তখনকার মতো আর কোনো কথা হলো না। শুধু কিছুক্ষণের জন্য একটা নোটপ্যাডে কাকুকে যেন কি সব হিসেব নিকেশ কাটতে দেখলাম। দুপুরের লাঞ্চ সেরে ঘরে ফিরে খাটের ওপর শরীরটা এলিয়ে দিতেই ঘুম চলে এলো। কতক্ষণ ওভাবে পড়েছিলাম জানি না। ঘোরটা কাটলো নীলু কাকুর ডাকে। কিরে, আর কতক্ষণ এভাবে ভোঁস ভোঁস করে ঘুমাবি বলতো? উঠে পড়ে এবার। গলাটা কানে যেতেই তড়াক করে ঝটকা মেরে খাটের ওপর উঠে বসলাম। ওদিকে তাকাতেই দেখি কাকু একেবারে জামা প্যান্ট পরে রেডি। ঘুম চোখে দুবার হাই তুলে জড়ানো গলায় বললাম, কি হয়েছে? কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, আর শুধু আমি না, তুইও যাবি। নে, আর চটপট রেডি হয়ে নে দেখি। না গো, আমি যাব না, আমি একটু ঘুমোই, তুমি বরং। তাই ভেবে দেখ, এই ছোট্ট ট্রিপের মুখ্য ব্যাপারটাই কিন্তু একটু পরেই ঘটবে। না গেলে সেই থ্রিলটা মিস করবি। বলে গোল গোল চোখে উনি এদিকে তাকালেন। কথাটা যেন ঘুমের ঘোরেও আমার মস্তিষ্কের ভেতর বিদ্যুতের মতো চমক খেলে গেল। তড়িঘড়ি খাটে উঠে বললাম, কি কি ব্যাপার গো, একবার প্লিজ খুলে বলো। পকেট থেকে সিগারেটটা বের করে লাইটার জেলে তাতে অগ্নি সংযোগ করে নীলু কাকু আশপাশটা একবার ভালোভাবে দেখলেন। তারপর রুমের দরজাটা লক করে সুরসুর করে খাটের কোণে এসে বসলেন। পরে ধীরে ধীরে নিচু গলায় বললেন, জগৎ শেঠের গুপ্তধন। মাত্র দুটো শব্দ, কিন্তু এই দুটো শব্দই যেন মনের মধ্যে এক রাশ উদ্বেগের সঞ্চার করল। গুপ্তধন কথাটা যেন বারবার করে আমার মাথার ভেতর হাতুড়ি পেটা করতে লাগলো।
উত্তেজনায় ততক্ষণে শরীর অসাড় হয়ে আসছে। বিশাল এক কৌতূহল চেপে ধরেছে আমার দেহের প্রতিটা শিরা উপশিরা। অজান্তেই মুখ থেকে প্রায় চিৎকার বেরিয়ে এলো, গুপ্তধন! আহা, আস্তে আস্তে, ব্যাপারটা জানাজানি হলে খুব মুশকিলে পড়তে হবে রে। মাথায় একটা গাঁটটার সাথে নীলুকাকু বেশ রেগে কথাটা বললেন। ব্যাপারটা বুঝতে পেরে তড়িঘড়ি নিজেকে সংযত করলাম। বেলার হিসেবে এখন সন্ধে হব হব করছে। আমি আর নীলুকাকু দুজনেই দাঁড়িয়ে আছি বিস্তীর্ণ গঙ্গার পাদদেশে। নাম না জানা নানা পাখির কিচিরমিচির ভেসে আসছে কিছুটা দূরে। পশ্চিম পাটের দিগন্তরেখা ধরে ধীরে ধীরে সূর্যটা ডুবতে বসেছে। কমলা হয়ে আসা আকাশের গায়ে উড়ে বেড়াচ্ছে এক ফালি ধূসর মেঘ। একপাল দমকা হাওয়া সরসর করে চারিদিকে খেলে বেড়াচ্ছে। নদীর জলে কুলুকুলু শব্দ আর এই অপূর্ব দৃশ্যপটে খানিকক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলাম। মনটা যেন ভেসে পড়েছিল শান্ত শীতল স্রোতে। স্তব্ধ হয়ে সেই দৃশ্যের কাছেই মনটাকে উন্মুক্ত করেছিলাম। খানিক পরে নীলু কাকুর কথায় হুঁশ ফিরল। এই চল এবার। কোথায়? ওই একটু ওদিকে যেতে হবে। চুপ, কোনো শব্দ করবি না, খবরদার। এই বলে উনি পাড় ধরে উত্তর মুখে হাঁটা দিলেন। অগত্যা আমিও সেই মোহময়ী দৃশ্যপট পরিত্যাগ করে কাকুর পিছু নিলাম। কিছুটা এগোনোর পর দেখলাম এই দিকটায় গঙ্গা একটু বাঁয়ে বাঁক নিয়ে দক্ষিণ মুখ বয়ে গেছে। ছোট বড় পাথরখণ্ড আর আগাছায় ছেয়ে রয়েছে জায়গাটা। সেই রকমই একটা বড় পাথরের ধারে এসে নীলু কাকু থামলেন। তারপর চোখ দুটোকে সংকুচিত করে ইতি উতি চাইতে লাগলেন। ব্যাপারটা তেমন কিছুই ধরতে পারলাম না বটে, তবে এটুকু বুঝলাম উনি কিছু খুঁজছেন। দূরে একটা পাথরের দিকে খানিকক্ষণ চেয়ে থাকার পর নীলু কাকু পকেট থেকে ছোট নোটবুকটা বের করলেন। তারপর গভীর মনোযোগ সহকারে একবার নোটবুক আর একবার আশেপাশে দেখতে লাগলেন। মনে হলো এভাবে উনি যেন কিছু মেলাতে চাইছেন। এসব দেখার পর আমিও আর মনের মধ্যে কৌতূহলটা চেপে রাখতে পারলাম না। একসময় হুশ করে প্রশ্ন করে ফেললাম, কি দেখছো কাকু? কিছু খুঁজছো? নীলু কাকু কোনো সাড়া দিলেন না, শুধু বার দুয়েক ওপর নিচে মাথা নাড়লেন। তারপর দ্রুত পায়ে সেই পাথরটার দিকে এগিয়ে গেলেন। পাথরটা বেশ বড়, কালো পাথরের গায়ে নানান ধরনের শ্যাওলা জমে বস্তুটাকে যেন আরও কালোটে দেখাচ্ছে। তবে আশ্চর্যের বিষয়ে পাথরটার গায়ে বেশ কিছু জায়গায় চিড় লক্ষ্য করলাম। একটা লম্বা চিড় যেন মাঝ বরাবর পাথরটাকে প্রায় দুভাগ করে ফেলেছে। হয়তো নদীর প্রাকৃতিক প্রভাবই এর জন্য দায়ী। মাথার মধ্যে এসবই ভাবছি, এমন সময় লক্ষ্য করলাম নীলু কাকু ওটাকে বেশ খুঁটিয়ে দেখছেন। ব্যাপারটা তখনও অবধি কিছু ঠাওর করতে পারিনি। হঠাৎ চোখের নিমেষে একটা অত্যাশ্চর্য ঘটনায় বিহ্বল হয়ে উঠলাম। দেখি পাথরটার ওপর ঝুঁকে পড়ে নীলু কাকু সর্বশক্তি দিয়ে সেটাকে ঠেলার চেষ্টা করছেন। হতভম্বের মতো সেই দিকে চেয়ে আছি। এমন সময় গোঙানির সাথে নীলু কাকু বলে উঠলেন, অনিন্দ, দাঁড়িয়ে কি দেখছিস? ওটাকে এদিক বরাবর ঠেল। কথাটা শোনা মাত্র সাথে সাথে পাথরটাকে গায়ের জোরে এদিক বরাবর টানতে লাগলাম। কিছু মুহূর্ত এভাবে টানার পর একসময় বিস্ময় আমার চোখ দুটো আপসে স্থির হয়ে এলো। সচকিতে লক্ষ্য করলাম পাথরটা দুভাগে ফাঁক হয়ে একটা বড় মতো গর্তের মুখ উন্মুক্ত হয়েছে। এতক্ষণ পাথরটার তলায় চাপা পড়ে থাকায় সেটা নজরে আসেনি। নীলু কাকু ওই মুখটার ভেতর এক দৃষ্টে চেয়ে আছে, বেশ কৌতূহলবশত। একটু নিচু হতেই দেখলাম গর্তটা বেশ গভীরে প্রশস্ত হচ্ছে। মনে হলো ওই ভেতরের মাথাটা সেখানে যেন পাথরের তৈরি গুহা। কাকু, ওই দেখুন। চুপ চুপ, কেউ শুনে ফেলবে। চলুন ভেতরে যাই। না, এখন না। এই জায়গাটা নিয়ে তল্লাটে একটা গুজব চালু আছে, সেটা জানিস তো? ব্যাপারটা সম্পর্কে না জানার দরুন আমি দুপাশে মাথা নাড়লাম। এরপর গুহার মুখের দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে কাকু বলে চললেন, শোন, এলাকার লোকেদের মধ্যে কেউ কেউ এই জায়গাটা সম্পর্কে জানে। শোনা যায় এই গোপন গুহার ভিতরেই নাকি লুকোনো আছে জগৎ শেঠের গুপ্তধন।
কিন্তু কিন্তু কি? স্থানীয় লোকেদের মতে এই গুপ্তধনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এক প্রাচীন হিংস্র যক। সেই ভয়েই নাকি স্থানীয় লোকজন রাতের বেলা এই জায়গাটা মারায় না। এর আগেও অবশ্য 2-4 জন গুহার ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিল, তবে কেউই নাকি অক্ষত অবস্থায় এই প্রাচীন গুহার অন্দর থেকে বেরিয়ে আসতে পারেনি। তাহলে কি আমরা ভেতরে যাব না কাকু? হ্যাঁ, যাব, তবে সাবধানে, চোখ কান খোলা রেখে। আর কোনো বিপদ বুঝলেই তৎক্ষণাৎ বেরিয়ে আসব। মনে রাখিস, গুপ্তধন হাতানো আমাদের লক্ষ্য নয়, শুধুমাত্র জায়গাটার সত্যতা যাচাই করতেই আমরা ভেতরে যাব। কিছুক্ষণ ওভাবে থ মেরে দাঁড়িয়ে থাকার পর পাথরটার মুখটা আরও একটু সরিয়ে দুজনেই গুঁড়ি মেরে ভেতরে প্রবেশ করলাম। সম্মুখে ঘুটঘুটে অন্ধকার। সেই পাথর ঘেরা দেওয়ালে কোনোভাবে হাতড়ে হাতড়ে আমরা ভেতরে এগিয়ে গেলাম, কিন্তু গুঁড়ি মেরে যাওয়ার ফলে আমার হাঁটুর নিচটা চিঁচি করে ব্যথা আরম্ভ করলো। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম গুহাটা একটু বাঁ দিকে বাঁক নিয়ে ফের সোজা ভেতরে চলে গেছে। নীলু কাকু এবার পকেট থেকে ছোট মতো টর্চটা বের করে জ্বাললেন। সেই মৃদু আলোয় দেখলাম চারিদিকে ইতস্তত ছড়িয়ে আছে ছোট বড় হাড়, প্লাস্টিকের প্যাকেট ইত্যাদি। সেই হাড়গুলোকে দেখে প্রথমটায় আমার রক্ত জল হয়ে এলো। মনে হলো এক ছুটে পালিয়ে যাই বাইরে, কিন্তু তা সত্ত্বেও মুখে কিচ্ছু বললাম। এসব ট্রিপে এত সহজে সাহস হারালে চলে না। আর তাছাড়া এরকম করলে পরের বার যদি আর নীলু কাকু সাথে না নেয় ততক্ষণে আমরা গুহার বেশ ভেতরে চলে এসেছি। বাইরের পূর্ণিমা রাতের জ্যোৎস্নার ছিটে ফোটা আলো এখন আর চোখে ঠেকছে না। ধীরে ধীরে দুজনে হাঁটু মুড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই বাঁ দিকের পথটা নিলাম। কিছুটা যেতেই বুঝলাম সামনে বেশ বড় একটা প্যাসেজ, কিন্তু সেদিকটায় নিকষ অন্ধকারের রাশিটা যেন অত্যাধিক গুমোট পাকিয়ে রয়েছে। টর্চের এই মৃদু আলো সেই অন্ধকার ভেদ করতে একেবারেই অক্ষম। সামনে নীলু কাকু আর পেছনে আমি। উত্তেজনার পারদ ততক্ষণে বেশ লাফিয়ে চাগার দিয়েছে। এভাবে আরও কিছুটা এগিয়েছি, এমন সময় খুব মৃদুভাবে একটা শব্দ কানে এলো। চাপা গোঙানির শব্দ, কিন্তু এটা কোনো মানুষের শব্দ নয়, আর না তো চেনা জানা কোনো প্রাণীর ডাক। শব্দটা বেশ ঝিম ধরানো, আর সেই শব্দটা যেন সোজাসুজি মাথার ব্রহ্মতালুতে আঘাত করছে। নীলু কাকুর পা দুটো ততক্ষণে স্থির। সতর্ক কানে তিনি ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন। কিছুক্ষণের মধ্যেই সেই আওয়াজটা যেন ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো। এক রাশ প্রবল ভয় ভিড় করে এলো আমাদের চারিদিকে। ভারী বাতাস যেন চেপে বসতে লাগলো আমার চারিদিকে। উত্তেজনায় ততক্ষণে বুকের ধুকপুকানিটা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এর পরের ব্যাপারটা মোটেই সুখকর হলো না। একটু পরেই টর্চের আলোটা বার দুয়েক দপদপ করে হুট করে নিভে গেল। সেই অন্ধকারে অসহায় দুটো প্রাণীর মতন চুপ করে হতভম্বের মতো দুজনেই বসে রইলাম। কি করব বুঝে উঠতে পারছি না। কাকু, হঠাৎ আমার ডান হাতে স্পর্শের অনুভূতি পেলাম। বুঝলাম কাকু, তবু যেন সেই অন্ধকারে কেন জানি না আমার ভয় করতে লাগলো। এমন সময় গুহার পাশের দেওয়ালগুলো যেন থরথর করে কাঁপতে লাগলো, আর সেই বিকট শব্দটা যেন তীর বেগে আরো কাছে শোনা যেতে লাগলো। অনিন্দ্য, পালা! চিৎকার করে কাকু বলে উঠলেন। কাকুর গলাটা যেন বেশ দূর থেকে শোনা গেল। কথাটা শোনা মাত্র আমি প্রাণপণে উল্টো দিক মুখ করে গুড়ি মেরে ছুটতে লাগলাম। কাকু সেই কথাটুকু যেন গুহার দেওয়ালে বাড়ি খেয়ে বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগলো, আর সেই ভয়ানক হাড়হিম করা শব্দটা যেন তাড়া করতে লাগলো পেছন থেকে। একসময় গুহার মুখটা দেখতে পেয়ে বুকে যেন জল ফিরে পেলাম। তড়িঘড়ি গুহার বাইরে এসে হাঁপাতে লাগলাম, কিন্তু বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পরও কাকুর দেখা পেলাম না। এরপর চিৎকার করে কাকু কাকু বলে ডাকার পরেও সেদিক থেকে কোনো সাড়া ভেসে এলো না। কিংকর্তব্য বিমূঢ়ের মতন হাঁ করে গুহার মুখের দিকে চেয়ে রইলাম। বাইরেটায় তখন জ্যোৎস্নায় মাখামাখি। সেই গোলাকার চাঁদটাকে যেন বড্ড মলিন মনে হলো। সেই গোলাটা যেন আমার দিকে তাকিয়ে অট্টহাসি হাসছে। এতক্ষণ আপনারা শুনলেন শ্রী অভিক পোদ্দারের লেখা গল্প যক্ষপুরীর কালসাপ।
আমাদের আজকের গল্পের প্রচ্ছদ করেছেন সন্তু কর্মকার। গল্পের বিভিন্ন চরিত্র ভূমিকায় ছিলেন দিব্যেন্দু, সূর্য এবং সায়ন্তন। গল্পের স্ক্রিপ্টিং, শব্দগ্রহণ এবং কৃতিত্বে FD প্রোডাকশন হাউস এবং সমগ্র পর্ব পরিচালনার দায়িত্বে ছিলেন দিব্যেন্দু গোস্বামী এবং সবশেষে গল্পের সূত্রধর আমি অভিক। আশা করি আজকের গল্প আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই আমরা ফিরে আসছি আরও একটি ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে। পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।